হাই স্টুডেন্টস, আবার আমি ডক্টর পাপড়ি চট্টোপাধ্যায় চলে এলাম তোমাদের সাইকোলজির সেমিস্টার 4 এর একদম শেষে কোয়েশ্চেন্স নিয়ে। পুরো বছর সেমিস্টার 3 সেমিস্টার 4 পড়েই এখন তোমাদের সামনে পরীক্ষার দোরগোড়ায় চলে এসেছো তোমরা। আর সেইখানে দাঁড়িয়ে তোমাদের নানা রকম উদ্বেগ, নানা রকম ভয়, নানা রকম শঙ্কা, নতুন সিলেবাসে ফার্স্ট টাইম তোমরা চলেছো, কেমন কি হবে, সব থেকে যে স্ট্রেস হয় যেটা নিয়ে, কোয়েশ্চেন কেমন আসবে, আদৌ কি আমি পারবো, এই সমস্ত সমস্যার সমস্ত প্রশ্নের জবাব নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি সাইকোলজির ক্লাস 12 সেমিস্টার 4 এর কোয়েশ্চেন্স প্যাটার্ন এবং কোয়েশ্চেন্স নিয়ে। তোমরা রেডি হয়ে যাও, জেনে যাবে আজকের মতো করে তোমাদের এবারে পরীক্ষার প্রিপারেশন কেমন হওয়া উচিত। প্রথমেই পরীক্ষার জন্য তৈরি হতে গেলে যেটা সবার আগে মাথায় ঘুরে, প্রশ্নপত্র। তো প্রশ্নপত্রকে জেনে নেওয়া সবার আগে জরুরি, কারণ সিলেবাস শেষ, রিভিশনও শেষ প্রায়। এখন তোমাদের সামনে যেটা সবার আগে মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। কোয়েশ্চেন প্যাটার্ন জানতে গেলে তারও আগে জানতে হয় মার্কস ডিস্ট্রিবিউশন, কোন চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্ন আসবে, কোনটা কিভাবে লিখবো। তো সেই নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমরা জেনে নিই আগে। নাম্বার ডিস্ট্রিবিউশন জানতে গেলে 4টে চ্যাপ্টার আমাদের ক্লাস 12 সেমিস্টার 4 এ রয়েছে। 4টে চ্যাপ্টারের এগেইনস্টে নাম্বার শর্টিংটা আমরা জেনে নিই। নাম্বার ডিস্ট্রিবিউশনটা অ্যাটিটিউড এন্ড সোশ্যাল কগনিশন 2 নম্বরের একটা প্রশ্ন, 3 নম্বরের একটা প্রশ্ন, 4 নম্বরের একটা প্রশ্ন আসবে। সেলফ অ্যান্ড পার্সোনালিটিতে 3 নম্বরের একটা প্রশ্ন, 6 নম্বরের একটা প্রশ্ন। সাইকোলজিক্যাল ডিসঅর্ডারসে আসবে 2 নম্বরের একটা প্রশ্ন, 3 নম্বরের একটা প্রশ্ন, 4 নম্বরের একটা প্রশ্ন। আবার থেরাপিউটিক অ্যাপ্রোচেসে আসবে 2 নম্বরের একটা প্রশ্ন, 6 নম্বরের একটা প্রশ্ন। তাহলে আমরা টোটাল কত মার্কসের প্রশ্ন করব? 2 নম্বরের 3টে অর্থাৎ 6 নম্বর, 3 নম্বরের 3টে অর্থাৎ 9 নম্বর, 4 নম্বরের 2টো অর্থাৎ 8 নম্বর, 6 নম্বরের 2টো অর্থাৎ 12 মার্কস। টোটাল 35 মার্কসের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। সেমিস্টার 3তে দিয়েছো 35 মার্কস, সেমিস্টার 4 এ দিচ্ছ 35, 70, আর বাকি থাকছে 30 মার্কস। সেটা নিয়ে পরে আলোচনায় যাচ্ছি আমি। আগে এবার আমরা জেনে নেব কোয়েশ্চেন স্ট্রাকচার, অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন জানা হয়ে গেছে। তোমরা এখন জেনে গেছো কোন চ্যাপ্টার থেকে কটা করে কত নম্বরের মার্কস আসবে। এবারে তোমাদের এরপরে যেটা জেনে থাকলে, জানা থাকলে তোমরা একদম ভয়মুক্ত হয়ে যাবে যে কোয়েশ্চেনটা ঠিক কিভাবে চোখের সামনে আসবে। কোয়েশ্চেনটা তোমাদের চোখের সামনে যখন ধরবে সেটা দেখতে কেমন হবে, তার স্ট্রাকচারটা কেমন হবে। চলে এসো, আমি তোমাদের বলেছিলাম 2 মার্কসের 3টে কোয়েশ্চেন, টোটাল 6 মার্কসের হবে। তো এখানে 3টে চ্যাপ্টারে তোমরা দেখেছিলে যে 2 মার্কসের কোয়েশ্চেন 3টে চ্যাপ্টার থেকে করা হচ্ছে, অ্যাটিটিউড, পার্সোনালিটি আর থেরাপিউটিক অ্যাপ্রোচেস। তো এই 3টে চ্যাপ্টার থেকে 3টে প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করবে। সেটা থাকবে সেকশন এ তে। 2 নম্বরের মার্কসের প্রশ্নগুলো একটা সেকশনে দেওয়া থাকবে তোমাদের, সেকশন এ। নেক্সট থাকবে সেকশন বি, সেখানে 3 মার্কসের যে 3টে কোয়েশ্চেন তোমরা দেখেছো, 3 মার্কসের অ্যাটিটিউড, পার্সোনালিটি আর সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস, এই 3টে থেকে 3 নম্বরের 3টে প্রশ্ন আসবে। তো এই 9 নম্বরের টোটাল প্রশ্ন সেকশন বি তে এখানে ডিস্ট্রিবিউটেড থাকবে। প্রত্যেকটাতেই তোমরা দেখতে পাচ্ছ যে 2টো করে অল্টারনেটিভস আছে, তার থেকে একটা করে চয়েস করতে হবে। অর্থাৎ যা তোমাদের করতে হবে তার ঠিক ডাবল কোয়েশ্চেন তোমরা পাবে। তোমাদের অ্যাটেম্প করতে হলে 12টা 24টা পাবে, 14টা অ্যাটেম্প করতে হলে 28টা পাবে কোয়েশ্চেন। তো এখানে
তোমরা প্রত্যেক দুটো থেকে একটা করে কোয়েশ্চেন অ্যাটেম্প করছো এবং অ্যাটেম্পটের ফলে তোমরা 2 নম্বরের 6টা কোয়েশ্চেন অ্যাটেম্প করছো, এই 3টে কোয়েশ্চেন, মোট 6 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেম্প করছো। সেকশন বি থেকে তোমরা 3 করে 3বার অ্যাটেম্প করছো, প্রত্যেকটা থেকে একটা করে চয়েস করে নিচ্ছ। এরপর তোমরা সেকশন সি আর সেকশন ডি, এটা হচ্ছে লং টাইম কোয়েশ্চেন, যেখানে তোমরা লং টাইম আনসার দিচ্ছ। কোয়েশ্চেনটা হচ্ছে প্রত্যেক অল্টারনেটিভ থেকে একটা করে, যথারীতি আগের সেকশন গুলোর মতো। সি সেকশনে তোমরা 4 নম্বরের 2টো থেকে একটা বাছছো, আর সেকশন ডি তে 6 নম্বরের 2টো থেকে একটা বাছছো। তোমরা দেখেছো 2টো চ্যাপ্টার থেকে 4 নম্বরের প্রশ্ন আছে, করতে হবে, আর 2টো চ্যাপ্টার থেকে 6 নম্বরের করতে হবে। তো এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন স্ট্রাকচার। তোমরা জেনে নিয়েছো যে তোমাদের কোয়েশ্চেন স্ট্রাকচার কেমন হবে। এবার আমি চলে যাই সরাসরি প্রশ্নে। প্রশ্নগুলো কেমন হবে, এখানে আমি যেগুলো দিয়ে দেব, মোটামুটি সেই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করো, আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। সুতরাং তোমরা একদম সাজেস্টিভ প্রশ্ন না করে, যদি আমার এই দেওয়া প্রশ্নগুলো যদি তোমরা করায়ত্ত করে ফেলো এবং প্রিপারেশন কমপ্লিট মনে করে নিতে পারো তোমাদের কোয়েশ্চেন গুলো, এবার আমরা একটু দেখে নিই। দেখো, অ্যাটিটিউড থেকে ফার্স্ট চ্যাপ্টার আমাদের অ্যাটিটিউড এন্ড সোশ্যাল কগনিশন, সেখান থেকে শর্ট আনসার টাইপ, অর্থাৎ 2 বা 3 নম্বর মার্কসের কি ধরনের প্রশ্ন হবে। আচ্ছা, এখানে আমি বলি, এখানে যে 2 বা 3 নম্বর মার্কসের কোয়েশ্চেন আলোচনা করেছি, 2-3 নম্বর মার্কস, আমরা মার্কসের ডিফারেন্স আছে, তাই লেখার অ্যাপ্রোচেরও ডিফারেন্স নিশ্চয়ই হওয়া উচিত। কিন্তু সেটা কিভাবে করবে? কোয়েশ্চেন দেখবে, এখানে সব প্রশ্নই 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে। 80% অফ কোয়েশ্চেন্স আর দেয়ার, যেটা 2 নম্বর মানে 2 মার্কসের জন্য আসতে পারে, 3 মার্কসের জন্য আসতে পারে। কিন্তু 2 মার্কসের জন্য এলে তার অ্যাপ্রোচটা অনেক বেশি প্রম্পট হবে, আর 3 মার্কসের জন্য এলে সেটা একটু ইলাবোরেশন দিতে হবে। ধরো আমি উদাহরণ দিই, মেনশন 2 ক্লাসিফিকেশন অফ সামথিং, এরকম দেওয়া হয়েছে। তো 2টো ক্লাসিফিকেশনের নাম বলতে বলা হয়েছে, মেনশন করতে বলা হয়েছে, তোমরা 2 নম্বরে মেনশন করে দিবে। 3 নম্বর, যখনই 3 নম্বর এই ধরনের প্রশ্ন আসবে, বা স্টেট 2 ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি, হ্যাঁ, তখন ক্যারেক্টারিস্টিক্স দুটো নাম না দিয়ে শুধু ক্যারেক্টারিস্টিক্স গুলো এক লাইন করে দিতে হবে। 2 নম্বরে জাস্ট নামটুকু মেনশন করলে হয়ে যাবে। 3 মার্কসের জন্য কিন্তু তোমাদের একটু ইলাবোরেটিভলি সেটাকে প্রেজেন্ট করতে হবে। তো 2 আর 3 এর ডিফারেন্সটা আশা করি বুঝতে পেরেছো। যেমন ধরো, তোমাদের বলা হলো যে হোয়াট ইউ মিন বাই পার্সোনালিটি, এটা যদি 3 মার্কসে আসে, তাহলে তোমরা কাকে বলে 2 লাইন দিয়ে বা 3 লাইন দিয়ে অবশ্যই একটা কমপ্লিট ডেফিনিশন দেওয়ার চেষ্টা করবে কোনো একজন সাইকোলজিস্টের, মানে উইথ রেফারেন্স একটা ডেফিনিশন সেখানে অ্যাড করবে। তাহলে 3 মার্কস আউট অফ 3 তোমরা 3 পাবে। কিন্তু যদি 2 নম্বরে আসে, কাকে বলে, তোমরা জাস্ট 2 লাইন 3 লাইনে সেটা বুঝিয়ে দিলেও কিন্তু মার্কস পাবে। 3 মার্কসের ক্ষেত্রে সেই বোঝাটা একটু ইলাবোরেটিভ হতে হবে। না ইলাবোরেটিভ করে 2 লাইনে বুঝে একটা ডেফিনিশন অ্যাড করতে পারো, হ্যাঁ, মানে দ্যাট মে বি গুড অলসো। তো এইখানে আমরা কিন্তু একটু খেয়াল রাখবো যখন আমরা আনসার করব, 2 নম্বর আর 3 নম্বর মার্কসের আনসার গুলো আমাদের, যেহেতু 2 আর 3 এর উপর আমি গুরুত্ব বারবার দিচ্ছি, কারণ ইউজুয়ালি ম্যাক্সিমাম স্টুডেন্টস এই মার্কস গুলো দিয়ে তাদের মানে যে টার্গেটটা থাকে, টার্গেটটা ফুলফিল করার চেষ্টা করে, ফার্স্ট ফোকাস দেয় 2 আর 3 এ। কেন না, 2 আর 3 হচ্ছে ঝপাঝপ মার্কস ওঠে, ঠিক লিখতে পারলে মার্কস ফুল হয়ে যায়, সেক্ষেত্রে এটা তাদের নাম্বার ক্যারি করতে প্রচুর সাহায্য করে। 4 আর 6টা হচ্ছে অনেক ইলাবোরেটিভ লিখতে হয়, অনেক টু দা পয়েন্ট কিন্তু ইলাবোরেটিভ, সবকটা পয়েন্ট অ্যাড করতে হয়। ওটাতে ভালো করতে গেলে তাকে অনেক বেশি পড়তে হবে। খুব ভালো স্টুডেন্টদের জন্য 4 আর 6 মার্কসটা কিন্তু অবশ্যই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সবার জন্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যারা জেনারেল স্টুডেন্টসরা চায় যে অপটিমাম একটা নাম্বার আমি পেয়ে যাব, আমার দরকার সেটাই, তাহলে সে ফোকাস করে 2 আর 3 মার্কসের জন্য। ওই জন্য 2 আর 3 লেখার সময়
এই ব্যাপারটাতে একটু সচেতন থাকবে। আমি কোয়েশ্চেনে চলে যাই। দেখো 2 বা 3 নম্বর আমি যেটা বলেছি সেভাবেই তোমরা কিন্তু সেটা লিখবে। হোয়াট ইজ সোশ্যাল ইন্টারাকশন, কাকে বলে 2 নম্বরে হলে 2-3 লাইনে লিখে দেবে। এবার যদি 2-3 লাইনে যদি 3 নম্বরে আসে সেটা ইলাবোরেটিভলি লিখতে হবে। হোয়াট ইজ সোশ্যাল সাইকোলজি, একটা 3 নম্বর হলে ডেফিনিশন দেবার চেষ্টা করবে। মেনশন দ্য ডিফারেন্ট সোশ্যাল বিহেভিয়ার্স অফ হিউম্যান বিং, এই যে ডিফারেন্ট সোশ্যাল বিহেভিয়ার্স অফ হিউম্যান বিং, সামাজিক আচরণগুলো কি কি মেনশন করলেই 2 নম্বরে হয়ে যাবে। 3 নম্বরে সেটা এক লাইন করে দেবার চেষ্টা করবে। মেনশন দ্য ডিফারেন্ট প্রো-সোশ্যাল বিহেভিয়ার্স অফ হিউম্যান বিং, ডিফাইন অ্যাটিটিউড, হোয়াট টু মিন বাই ইমপ্রেশন ফরমেশন, ইমপ্রেশন ফরমেশন কাকে বলে, সোশ্যাল কগনিশন সামাজিক জ্ঞান কাকে বলে, রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল কগনিশন, সামাজিক যে জ্ঞান তার দুটো বৈশিষ্ট্য, ডিফাইন স্কিমা, স্কিমার সংজ্ঞা চেয়েছে, হোয়াট ডু মিন বাই প্রো সোশ্যাল বিহেভিয়ার, রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ প্রো সোশ্যাল বিহেভিয়ার। এই যে দেখো এখানে প্রশ্নগুলো রয়েছে, এখানে আমি একটা কথা আবার বলে দিই, হোয়াট ডু মিন বাই বলে দিলে সরাসরি ডেফিনিশনে যাবে না, এক লাইন দিয়ে ডেফিনিশনে যাবে বা 2 লাইন দিয়ে, কিন্তু যদি ডিফাইন বলে ওটা সরাসরি ডেফিনিশনে গেলে সেটা কোনো অসুবিধা নেই। আমি আরো 2 মার্কসের 2 বা 3 নম্বর প্রশ্নের তো চলে গেলাম। রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ স্কিমা, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রত্যেকে দেখে নাও ভালো করে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্রিপেয়ার করবে, প্রত্যেকটা প্রশ্ন আমি যেগুলো স্ক্রিনে দিচ্ছি। রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ স্কিমা, রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটিটিউড, হোয়াট ইজ অ্যাটিটিউড অবজেক্ট, মনোভাব বিষয়বস্তু কাকে বলে, মেনশন দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ অ্যাটিটিউড, অ্যাটিটিউডের কম্পোনেন্টস গুলো তোমরা পড়েছো যাকে বলে এবিসি কম্পোনেন্ট, হুইচ সাইকোলজিস্ট ফার্স্ট মেনশনড অ্যাবাউট দ্য কম্পোনেন্ট অফ অ্যাটিটিউড অ্যান্ড ইন হুইচ ইয়ার, কোন বছর আর কারা বা কে অ্যাটিটিউড কম্পোনেন্ট অফ অ্যাটিটিউডটা প্রথম তুলে ধরেন বা সেটাকে প্রথম উল্লেখ করেন কে। হোয়াট ইজ কল্ড দ্য কম্পোনেন্টস অফ অ্যাটিটিউড ইন ইংলিশ, ইংরাজিতে কম্পোনেন্ট অফ অ্যাটিটিউডকে কি বলে তোমরা জানো। এইখানেই প্রশ্নটার মজা, এবিসি কম্পোনেন্ট বলে ছেড়ে দেবে না, এটা কেন বলে, বিটা কেন বলে, সিটা কেন বলে, সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। এবং সেটা 2 নম্বর হলে শুধু লিখলেই হবে যে এটা হচ্ছে অ্যাফেক্টিভ, বিটা হচ্ছে বিহেভিয়ার, তো এরকম লিখতে হবে। আর 3 নম্বর হলে সেটাকে আবার এক লাইন করে তোমাদের ইলাবোরেট করতে হবে। What is belief, what is value, mention 2 things that are closed to the attitude in terms of meaning. অ্যাটিটিউডের কাছাকাছি, মনোভাবের কাছাকাছি আরো 2টি বিষয় আছে, আরো 2টি জিনিস আছে যেটার সাথে আমাদের মানেগুলো অনেক সময় আমরা ক্লোজলি মানেগুলো আছে বলে আমরা একটু গুলিয়ে ফেলি। সেগুলো কি সেটা জাস্ট উল্লেখ করতে বলেছে। Mention 4 processes of attitude formation. What are the necessary factors that influence attitude formation? 4টে প্রক্রিয়া, অ্যাটিটিউড তৈরির অনেক প্রক্রিয়া দেওয়া আছে বইতে। 4টে প্রক্রিয়ার নাম চেয়েছে, 2 নম্বর হলে নাম, 3 নম্বর হলে এক লাইন করে লিখে দেবে। What are the necessary factors that influence attitude formation? নেসেসারি ফ্যাক্টরস গুলো কি অ্যাটিটিউড ফর্ম করার জন্য? Which social psychologist worked out on cognitive dissonance? কোন সমাজ মনোবিদ বা মনোবিদগণ কগনিটিভ ডিসোনেন্সের উপর কাজ করেছেন? মেনশন 2 processes of changing attitude. অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য তার প্রসেস গুলো কি, এগুলো বইতে আছে। অ্যাটিটিউড ফরমেশন আলাদা, এই দুটো একটু মনোযোগ দিয়ে ভালো করে বুঝে নিয়ে পড়বে। অ্যাটিটিউড তৈরি হয় একটা কিছু প্রক্রিয়াতে, আর তার থেকেও গুরুত্বপূর্ণ হলো অ্যাটিটিউড চেঞ্জ, কারণ সেটা অনেক প্রাপ্তবয়স্কতেও আমাদের হয়, প্রাপ্ত বয়সেও আমরা কিন্তু আমাদের অ্যাটিটিউড চেঞ্জ করি। ফরমেশনটা খুব স্পন্টেনিয়াসলি হয় নানা রকম পরিবেশের নানা রকম প্রক্রিয়াতে প্রভাবে, তো কিন্তু চেঞ্জেসটা অনেক সময় খুব পারপাসফুলি করা হয় এবং সেই জন্য চেঞ্জটা আমরা বেশি টাফ আমাদের পক্ষে জানা, এটা অনেক জটিল প্রক্রিয়া। What are the basic components in persuasion process? Write 2 characteristics of communicator in attitude change. পারসুয়েশন প্রসেসের জন্য উপাদানগুলো কি কি বইতে উল্লেখ করা আছে, উপাদানগুলো উল্লেখ করলেই হবে। What write 2 characteristics of communicator in attitude change. অ্যাটিটিউড চেঞ্জের জন্য কমিউনিকেটর যে বক্তা তার বৈশিষ্ট্য কি কি, কন্টেন্ট অফ মেসেজের বৈশিষ্ট্য কি কি,
দুখানা করে চেয়েছে, এখানে 3টে করেও চাইতে পারে 3 নম্বরে। এটা কিন্তু তোমরা বুঝে নেবে, মানে 2 মার্কসের হলে 2টো করে চাইবে, 3 মার্কসের হলে 3টে করে চাইতে পারে। কিন্তু তোমরা পড়বে জানবে সবটাই বড়তেও আসতে পারে, সুতরাং তোমরা এরকম পড়তে পারো না যেটা দেওয়া হয়েছে 2 নম্বরে বা 3 নম্বরে আসতে পারে, আমরা 3টে করে পড়ে রাখলাম। যদি সেটা যে কটা থাকবে চেষ্টা করবে মাথায় রাখার। যদি এটা 6 মার্কসে আসে তাহলে কিন্তু তখন 6টাই লিখতে হবে। শুধু ক্যারেক্টারিস্টিক্স এগুলো তোমরা বাদ দেবে না। আচ্ছা, মেসেজ বা কন্টেন্ট, বক্তব্যের কিছু বৈশিষ্ট্য আছে, তার জন্য কিন্তু অ্যাটিটিউড চেঞ্জ হয়। বক্তার কিছু বৈশিষ্ট্য আছে, কমিউনিকেটর, এবং অডিয়েন্সের কিছু বৈশিষ্ট্য আছে, সেটাও কিন্তু আমাদের বোঝার, যে জানার, যে শ্রোতার নিজস্ব কিছু বৈশিষ্ট্যের দ্বারাও তার মনোভাব চেঞ্জ হয়ে যায়। বক্তার যে মনোভাব, তার যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার দ্বারাও তার মনোভাবটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। বক্তার মনের বৈশিষ্ট্য বা বক্তার নিজস্ব বৈশিষ্ট্য, বক্তব্যের বৈশিষ্ট্য, কন্টেন্টের বৈশিষ্ট্য, 3টেই কিন্তু তোমরা 2 বা 3টে করে আসতেই পারে, তোমরা জেনে রাখবে। এটা হচ্ছে, চলে এলাম 4 মার্কসের কোয়েশ্চেনে। 4 মার্কসের কোয়েশ্চেন দেখো, এখানে এই যে ডিফাইন স্টিরিওটাইপ বলেছে, এর সঙ্গে কিন্তু আরো কোয়েশ্চেন থাকবে। যেহেতু এটা পার্ট কোয়েশ্চেন হিসেবে আসবে, আমি এখানে দিয়েছি, কিন্তু এটা একটা আসবে না। ডিফাইন স্টিরিওটাইপ বলে সঙ্গে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আসতে পারে, না যা কিছু আসতে পারে, কিন্তু পার্ট কোয়েশ্চেন গুলো আমি এখানে দিয়েছি। প্রত্যেকটা পার্ট কোয়েশ্চেন আমি এখানে দিয়েছি। আচ্ছা, এখানে 2 to 3 মার্কসের জন্য এইগুলো যেমন রয়েছে, সেরকম 4 মার্কসেও কিন্তু এগুলো থাকতে পারে, আমি সেটা বলে দিচ্ছি। এইটাও 4 মার্কসে এগুলো আসতে পারে, কিন্তু এগুলো পার্ট কোয়েশ্চেন হিসেবে। তোমরা 2 to 3 মার্কসের জন্য এখানে দিয়েছি, আমি প্রত্যেকটা আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু 2 to 3 মার্কসেও আসতে পারে, আবার 4 মার্কসের পার্ট কোয়েশ্চেনও আসতে পারে। সুতরাং পড়তে তোমাদের সবকিছুর কারণে হতে পারে। 6 এরও পার্ট কোয়েশ্চেন আসতে পারে, আবার 6 মার্কসের কোয়েশ্চেন পার্ট কোয়েশ্চেন আসতে পারে, টোটাল একখানা কোয়েশ্চেন আসতে পারে। এইগুলো মাথায় রাখবে, যে পার্ট বলেছেন বলে ম্যাডাম পার্টই আসবে তা কিন্তু নয়, আবার একটা গোটাও নাও আসতে পারে। চেষ্টা করবে পার্ট কোয়েশ্চেন অ্যাটেন্ড করার, যদি ভালো জানা থাকে ফুল মার্কস তখন 6 নম্বরেও কিন্তু পেয়ে যাবে। চেষ্টা করবে, অলওয়েজ ট্রাই টু রাইট ডাউন 6 মার্কস কোয়েশ্চেন ইন পার্ট। যদি পার্ট কোয়েশ্চেন আসে সেই আনসার গুলো লিখবে। আচ্ছা, এখানে একটু বলে দিই, স্টিরিওটাইপ কাকে বলে, প্রেজুডিস কাকে বলে, সংজ্ঞা চেয়েছে, 2টো করে ক্যারেক্টারিস্টিক্স চেয়েছে, 2টো রিজন চেয়েছে, ফরমেশন স্টিরিওটাইপ কি করে গড়ে ওঠে তার কারণ 2টো, প্রেজুডিসের 2টো বৈশিষ্ট্য, বৈষম্য কাকে বলে, প্রেজুডিসের সংজ্ঞা, ডিসক্রিমিনেশনের সংজ্ঞা, ডিসক্রিমিনেশনের 2টো বৈশিষ্ট্য। আচ্ছা, ডিফাইন অ্যাট্রিবিউশন, হোয়াট ইজ সোশ্যাল ফ্যাসিলিটেশন, which psychologists mentioned first about social facilitation and in which year? What do you mean by mere presence? What is evaluation apprehension? What do you mean by distraction? Mention 2 types of prejudice management. আচ্ছা, এখানে ডিফাইন অ্যাট্রিবিউশন, এগুলো সবকটা 2 বা 3 নম্বরে আসতে পারে, 4 বা 6 এর পার্টেও আসতে পারে, এটা কিন্তু আমি বলে দিলাম। আচ্ছা, তাহলে তোমরা এখানে 2 বা 3 নম্বর প্রশ্নের জন্য আরো কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ। ডিফাইন স্টিরিওটাইপ, হোয়াট ইজ প্রেজুডিস, রাইট 2 characteristics of stereotype, write 2 reasons behind the formation of stereotype, write 2 characteristics of prejudice, what is discrimination, define prejudice, define discrimination, write 2 characteristics of discrimination. তাহলে স্টিরিওটাইপ, ডিসক্রিমিনেশন, প্রেজুডিস প্রত্যেকটা কাকে বলে, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, এগুলো আমরা দেখলাম। বা স্টিরিওটাইপ কি করে তৈরি হয়, এটা খুব উল্লেখযোগ্য। এর কারণগুলো, পিছনের কারণগুলো, মানে তোমরা এটা রিজনস হিসেবেও কোশ্চেনে পেতে পারো বা ফরমেশনও পেতে পারো, সেটা তোমরা বুঝে নেবে, কিন্তু বিষয়গুলো 2 বা 3 নম্বরে ছোট করে আসতে পারে। Define attribution, আরোপণের সংজ্ঞা, what is social facilitation, which psychologists mentioned first about social facilitation and in which year,
What do you mean by mere presence? What is evaluation apprehension? What do you mean by distraction? Mention 2 types of prejudice management. তাহলে প্রেজুডিস কাকে বলে, সেটা কি করে ম্যানেজ করবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা নিশ্চয়ই জানো যে প্রেজুডিস কতখানি খারাপ আজকের দিনে। আমাদের আজকের মতো একটা নিউলি এবং খুবই আধুনিক একটা সমাজে প্রেজুডিস কতখানি বর্জনযোগ্য, প্রেজুডিসকে আমাদের এড়িয়ে চলাটা কতটা দরকার, সেই জায়গাটাকে গুরুত্ব দেওয়ার জন্য এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। এই যে প্রেজুডিস ম্যানেজমেন্ট টেকনিক বইতে দেওয়া আছে সুন্দর করে, তোমরা সেই টেকনিক্স গুলো মনে রাখবে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্ন হিসেবেও কিন্তু এটা আসতে পারে। নেক্সট হচ্ছে এটা আমরা চলে এলাম 4 মার্কস এর কোয়েশ্চেনে। এতক্ষণ আমরা 2 or 3 মার্কস দেখলাম। 4 মার্কস এর কোয়েশ্চেনে দেখবো যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটিটিউড, সমস্ত বৈশিষ্ট্যগুলো অ্যাটিটিউডের এখানে এসেছে, যেটা আমি আগে বলছিলাম। কম্পোনেন্টস অফ অ্যাটিটিউড, সব কটা কম্পোনেন্টস এসে গেছে এখানে। এবিসি কম্পোনেন্ট বলে তোমরা সেগুলোকে এবার ব্যাখ্যা করবে, সেগুলোকে এক্সাম্পল দেবে। 4 factors that are helpful in attitude formation. অ্যাটিটিউড ফরমেশনের 4টে উপাদান। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ব্যালেন্স, কনসেপ্ট অফ কগনিটিভ ডিসোনেন্স। অ্যাটিটিউড ফরমেশনের 2টো প্রক্রিয়ার বর্ণনা চেয়েছে, যে তোমরা প্রক্রিয়াগুলো পড়েছো সেই প্রক্রিয়াগুলো 2টো প্রক্রিয়ার ডিটেল বর্ণনা চেয়েছে। স্টিরিওটাইপের বৈশিষ্ট্য চেয়েছে, প্রেজুডিসের বৈশিষ্ট্য চেয়েছে, ডিসক্রিমিনেশনের বৈশিষ্ট্য, প্রেজুডিস ম্যানেজমেন্ট টেকনিক, 3 important aspects of social facilitation, সামাজিক সুবিধা প্রদানের 3টে গুরুত্বপূর্ণ বিষয়কে এখানে তুলে ধরতে বলা হয়েছে প্রশ্নের মাধ্যমে, উত্তরের মাধ্যমে। তো তোমরা এখানে যেহেতু 4 মার্কস 4 নাম্বারের জন্য লিখছো, সেহেতু তোমরা কিন্তু ভেবেচিন্তে লিখবে। 2 বা 3 মার্কসের জন্য যতটা ছোট হয় 4 মার্কসের জন্য তার থেকে অনেকটাই বেশি ইলাবোরেট করতে হয়। এক্সাম্পল যেখানে যেখানে পারা যাবে সেখানে সেখানে দেবে। সবসময় যে বইয়ের এক্সাম্পল দিতে হবে তা কিন্তু নয়, তোমরা নিজেদের মতো করেই সঠিক এক্সাম্পল দিলে ফুল মার্কস পাবে। আচ্ছা, 4 মার্কসের কোয়েশ্চেন গুলোর পর আমরা চলে আসছি সেকেন্ড চ্যাপ্টার, সেলফ অ্যান্ড পার্সোনালিটি। সেলফ অ্যান্ড পার্সোনালিটি চ্যাপ্টারে আমরা 2 মার্কসের দেখে নিয়েছি মার্কস ডিস্ট্রিবিউশনে, যে 2 নম্বরের কিন্তু কোনো প্রশ্ন নেই, আছে 4 নম্বর আর 3 নম্বর আর 6 নম্বর। তো এখানে 3 থেকে শুরু হচ্ছে আমাদের সেলফ অ্যান্ড পার্সোনালিটি, 4 নম্বর নেই, এখানে আছে 3 আর 6। 3 নম্বরের কোয়েশ্চেন গুলো দেখে নি। যেহেতু চ্যাপ্টারটা অনেক বড়, 3 মার্কসের প্রচুর কোয়েশ্চেন আমরা পাবো এখানে, এগুলো দেখে নি এবার। হোয়াট ডু ইউ মিন বাই সেলফ? হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনালিটি? ডিফাইন পার্সোনালিটি, ডিফাইন সেলফ, write a complete definition of personality, write 2 characteristics of self. How many types of self are there? Name them. What do you mean by personal self? What do you mean by social self? Which factors are important in personal self? Which factors are important in social self? আচ্ছা, এখানে একটা কথা বলি, ব্যক্তি সত্তা আর ব্যক্তিত্ব 2টো জিনিস রয়েছে আমাদের চ্যাপ্টারে। আগের বার শুধু আগের সিলেবাসে ব্যক্তিত্ব ছিল, ব্যক্তি সত্তা নিউলি অ্যাডেড হয়েছে। তো এই কনসেপ্টটা খুব ইন্ট্রিকেটলি তোমাদের বুঝতে হবে, এবং ব্যক্তি সত্তাটা কিন্তু প্রশ্নে আসবে। তো ব্যক্তি সত্তার সংজ্ঞা থেকে শুরু করে কাকে বলে এবং টাইপস গুলো প্রত্যেকটা দেখো এখানে 2 নম্বরে আমি দিয়েছি, এবং বড়তেও আসতে পারে একসাথে উইথ এক্সাম্পল, তোমরা কিন্তু খুব ভালো করে বুঝে পড়বে। আচ্ছা, এখানে ব্যক্তিত্ব কাকে বলে তার একটি পূর্ণাঙ্গ সংজ্ঞা, বৈশিষ্ট্য এইসবগুলো দেওয়া হয়েছে। পার্সোনাল সেলফ, সোশ্যাল সেলফ দুটো কাকে বলে এবং সেগুলোর উপাদানগুলো কি কি বা ফ্যাক্টর গুলো কি কি, সেগুলো 2 নম্বরে 3 নম্বরে যেহেতু চেয়েছে এখানে, সেহেতু তোমরা খুব শর্টে লিখবে, কিন্তু লিখে দেবে। নেক্সট 3 মার্কসের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য কগনিটিভ অ্যাসপেক্টস ইন সেলফ, বিহেভিয়ারাল অ্যাসপেক্টস ইন সেলফ। এইগুলো তোমরা বইতে পাবে, জ্ঞানমূলক আচরণমূলক দিক, এবং সেই দিকগুলোর যে ভাগগুলো রয়েছে বা যে অ্যাসপেক্টস গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। এখানে পরে দেখো ওগুলোকে এবার আলাদা করে প্রশ্নে দেওয়া হয়েছে, যদি আলাদা করে আসে
এক একটা বড় করে 3 নম্বরে লিখতে হবে। আর যদি একসাথে কগনিটিভ অ্যাসপেক্টস গুলো চাওয়া হয়, প্রত্যেকটা ছোট করে কিন্তু তোমাদের কাকে বলে দিতে হবে। যেহেতু মার্কসটা 3, 2 লাইন করে দিলে কিন্তু প্রত্যেকটা অ্যাসপেক্ট ওখানে উল্লেখ করতে হবে। আর এখানে যে কোনো একটা অ্যাসপেক্ট এসেছে, দেখো, হোয়াট ইজ সেলফ কনসেপ্ট, হোয়াট ইজ সেলফ এস্টিম, সেলফ এফিকেসি, সেলফ কন্ট্রোল, সেলফ রেগুলেশন, এগুলো কিন্তু তোমাদের 3 নম্বরের করে দিতে হবে। হুইচ টেকনিক্স আর ইউজড ইন সেলফ কন্ট্রোল, সেলফ কন্ট্রোল করতে গেলে কোন কোন কৌশল ব্যবহার করা হয়, বইতে যেমন আছে খুব সুন্দর করে তোমরা লিখবে। হোয়াট ইজ সেলফ অবজারভেশন, 3 নম্বরের মতো করেই লিখবে, কথাটা মাথায় রাখবে। সেলফ ইনস্ট্রাকশন, সেলফ রিইনফোর্সমেন্ট, সেলফ প্রেজেন্টেশন, এগুলো সমস্ত হচ্ছে এই দুটোর বিভিন্ন অ্যাসপেক্ট, আলাদা করে আসছি। হোয়াট ইজ সেলফ স্কিমা। আচ্ছা, এরপর আমরা আসছি যে সোশ্যাল ইন্টারাকশন, এগুলোও আসে আমাদের 3 নম্বরের প্রশ্নে। হাউ ডু দ্য বিহেভিয়ারাল রিঅ্যাকশনস এন্ড হ্যাবিটস আর ডেভেলপড, হোয়াট ডু ইউ মিন বাই ইমোশনাল এক্সপ্রেশনস, হাউ ডাজ কালচার ইনফ্লুয়েন্স ওয়ানসেলফ, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য ইনফ্লুয়েন্স অফ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন কালচার। এই যে কালচারের ওপর এতগুলো প্রশ্ন আমি দিয়েছি, কারণ এটাও নিউলি অ্যাডেড। আমি নিউলি অ্যাডেড গুলো তোমাদের সামনে মেনশন করছি এই কারণে, কারণ এগুলো আসার সম্ভাবনা বেশি রয়েছে। পুরোনো গুলো তোমাদের নিশ্চয়ই আসবে, যেগুলো আগে ছিল সিলেবাসে সেগুলো ইম্পর্টেন্ট গুলোই রাখা হয়েছে। তো নতুন গুলো তোমাদের সামনে, যাতে তোমরা আরো বেশি করে পড়ো এবং আরো নতুন গুলো ইন্টারেস্টিং করে যে সিলেবাসটা করা হয়েছে, নতুন গুলোর দিকে অবশ্যই জোর দেবে। এখানে কালচারের ইনফ্লুয়েন্সটা বারবার চাওয়া হয়েছে, এই দিকটা ভালো করে একটু পড়বে, যে আমাদের সংস্কৃতি আমাদের সম্পূর্ণ ব্যক্তিত্ব তৈরিতে তো সহায়তা করে। তো ব্যক্তিত্ব তৈরির পূর্বে যে ব্যক্তি সত্তাটি তৈরি হয়, ব্যক্তিত্ব হচ্ছে তার বহিঃপ্রকাশ, তো ব্যক্তি সত্তাটি যে নির্মিত হয় সেটা কিন্তু সংস্কৃতির অত্যন্ত গূঢ় প্রভাব থাকে, তার উপর নিগূঢ় প্রভাব থাকে। এই যে ইফেক্ট বা ইনফ্লুয়েন্স অফ কালচার, সেটা প্রত্যেক ক্ষেত্রে ভাগ ভাগ করে এসছে। দেখো, কগনিটিভ ডেভেলপমেন্টের ওপর সেটা কিভাবে ছাপ ফেলে এই কালচারাল ইনফ্লুয়েন্স। তারপর আমরা দেখবো ইমোশনাল বিহেভিয়ার এর ওপর এই কালচারাল ইনফ্লুয়েন্স আমাদের সেলফের ওপর ছাপ ফেলে, এবং সেটা কি করে ইমোশনাল বিহেভিয়ারকে চেঞ্জ করে, কি করে আমাদের মোটিভেশনকে তৈরি করে বা চেঞ্জ করে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর পার্সোনালিটির ইটিমোলজিক্যাল মিনিংটা তোমাদের চাওয়া হয়েছে, এটা খুব কমন প্রশ্ন এবং খুব নাম্বার ক্যারি করে, ফুল মার্কস পাওয়া যায় ঠিকঠাক লিখলে। স্টেট 3 ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য চাওয়া হয়েছে, এবং পার্সোনালিটির যত রকমের থিওরি আছে সেই নামগুলো চাওয়া হয়েছে। 3 নম্বরের যেহেতু, শুধু থিওরির নাম দেবে না, সেগুলোর প্রণেতা যারা তাদের নাম দেবে, আশা করি বুঝতে পারছো। টাইপ অফ পার্সোনালিটি কাকে বলে, টাইপ থিওরি অফ পার্সোনালিটি, অর্থাৎ জাতি তত্ত্ব কাকে বলে, এটা চাওয়া হয়েছে। জাতি তত্ত্বের প্রণেতা কারা চাওয়া হয়েছে। এটা দেখবে, এই ট্রিকি কোয়েশ্চেন গুলো একটুখানি মাথায় রাখবে, যে জাতি তত্ত্বের প্রণেতাদের নাম চেয়েছি মানে তাদের তত্ত্বের নামগুলো কিন্তু 3 নম্বরের যেহেতু আমাদের দিতে হবে। আর যদি প্রত্যেকটা 1 লাইন করে লিখে দাও তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, বরং ভালো। In which area of ancient Indian philosophy we found the classification of personality? এইখান থেকে দেখো তোমরা, এটা পুরো নিউলি অ্যাডেড। ইন্ডিয়ান ফিলোসফির যে পার্সোনালিটির যে দিকটা ইন্ডিয়ান ফিলোসফিতে ছিল, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান ফিলোসফি, এবং সেখান থেকে আমরা এখানে তুলেছি যে ত্রিগুণা, ত্রিদশা বা চরক সংহিতাতে যেগুলো উল্লেখ আছে, সেই চরক সংহিতার কথা। তো এগুলো কিন্তু তোমরা ভালো করে জানবে, খুব ইন্টারেস্টিং। পুরোনো গুলো আমাদের অনেক সময় পড়তে ইন্টারেস্টিং লাগে যদি সেগুলোর সঙ্গে আমরা নতুন তত্ত্বগুলোকে ম্যাচ করাতে পারি, বা নতুন যে বিষয়টা পড়ছি সেগুলোর সঙ্গে ম্যাচ করাতে পারি। যেহেতু এটা নিউলি অ্যাডেড, এবং যেহেতু ইন্ডিয়ান ফিলোসফিটা আগে ছিল না অতটা সিলেবাসে সেভাবে, তো সেদিক থেকে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই দিকটা। হিপোক্রেটসের ক্লাসিফিকেশন চাওয়া হয়েছে পার্সোনালিটি। এরপর আমরা শেলডানের ক্লাসিফিকেশন গুলো চাওয়া হয়েছে, ইয়ুং এর। তারপর আমরা চলে যাচ্ছি ট্রেট থিওরিতে, সংলক্ষণ তত্ত্ব। সংলক্ষণ তত্ত্ব ইটসেলফ একটা খুব বড় তত্ত্বের একটা এরিয়া। সেই তত্ত্বটি কাকে বলে, সেগুলো
কারা বা কোন ধরনের বিশেষ বিশেষ তত্ত্ব সংলক্ষণগুলো কি কি আসতে পারে, যেমন সেন্ট্রাল ট্রেড, কার্ডিনাল ট্রেড, সেকেন্ডারি ট্রেড, এরকম করে প্রশ্ন আসতে পারে। এবং বিভিন্ন তত্ত্বের প্রণেতাদের নাম আসতেই পারে তত্ত্ব সম্পর্কে, তখন লিখতে হবে একটু আধটু। এইখানেই চলে যাচ্ছি এরপর আমরা সাইকো অ্যানালিটিক থিওরি। ইথ, হোয়াট ইজ ইথ? What is ego? What is superego? What is repression? What is projection, rationalization, withdrawal, regression, reaction formation, denial? তাহলে আমরা এইখানটা কি দেখছি? এটা পুরো সাইকো অ্যানালিটিক থিওরি থেকে প্রশ্ন। সাইকো অ্যানালিটিক থিওরি থেকে প্রশ্ন আর মাইন্ড থেকে আসবে না তা তো হয় না। টোপোগ্রাফি অফ মাইন্ড থেকে আমরা পেয়ে যাচ্ছি ইদ, ইগো, সুপার ইগো, ইগোশন বা কনসিয়াস, আনকনসিয়াস, এগুলো আসতে পারে প্রশ্নে। এখানে আমি পুরো বলে দিচ্ছি যে কারণে সমস্ত প্রশ্ন তো দেওয়া সম্ভব হয় না। আমি যেগুলো এখানে দিইনি কিন্তু আসতে পারে সেগুলো কিন্তু প্রত্যেকটা উল্লেখ করে দিচ্ছি। কনসিয়াস, আনকনসিয়াস, সাবকনসিয়াস বা প্রিকনসিয়াস, এটা আমরা 3 রকম কনসিয়াসনেস এর কথা আসতে পারে কাকে বলে। এবং এখানে মনে রাখা দরকার যে ডিফেন্স মেকানিজম কাকে বলে বলে অ্যাজ এ হোল একটা আসতে পারে। আর ডিফেন্স মেকানিজম কত রকমের আছে সেই প্রত্যেকটা কাকে বলে তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ডিফেন্স মেকানিজম এই অবধি, রিপ্রেশন, প্রজেকশন, র্যাশনালাইজেশন, উইথড্রয়াল, রিগ্রেশন, রিঅ্যাকশন ফরমেশন, ডিনায়াল, প্রত্যেকটা আলাদা করে যে কোনো একটা আসতে পারে। এখানে তোমরা প্রথম বছর পরীক্ষার্থী, তোমরা জানো না, আগের বার এটার উপর প্রশ্ন হয়নি বা এইভাবে হয়নি, তোমরা প্রথম দিতে চলেছো। এখানে সাজেশন সে তো সেভাবে দেওয়া যায় না, কিভাবে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা বলে দিতে পারি। তো প্রজেকশন, র্যাশনালাইজেশন, উইথড্রয়াল, রিগ্রেশন, রিপ্রেশন, এসবগুলো কাকে বলে এলে অবশ্যই এক্সাম্পল দেবে। 3 নম্বর তো একটা এক্সাম্পল দিয়ে দিলে ফুল মার্কস অবশ্যই পাবে। আর আমার মনে হয় এগুলো একটু বেশি পড়তে হলেও বিষয়গুলো এতটা ইন্টারেস্টিং যে পড়ে মনে রাখাটা কিন্তু খুব দুঃসাধ্য ব্যাপার নয়। আচ্ছা, এখানে আছে ইডিপাস কমপ্লেক্স, ইলেকট্রা কমপ্লেক্স, এটাও নিউলি অ্যাডেড এবং ভীষণ ইম্পর্ট্যান্ট। সাইকো অ্যানালিটিক থিওরির পার্সপেক্টিভে খুবই ইম্পর্ট্যান্ট এই দুটো কমপ্লেক্স। এরপর হচ্ছে হোয়াট ইজ ল্যাটেন্সি স্টেজ, জেনিটাল স্টেজ, এগুলো তোমরা পড়েছো সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টে, কাকে বলে লিখবে। ফিয়ার অফ কাস্ট্রেশন, পেনিস এনভি, এগুলোও পড়েছো সাইকো অ্যানালিটিক থিওরি ফ্রয়েডের, সেখানে। হোয়াট আর দ্য ইম্পর্ট্যান্ট অ্যাসেসমেন্ট মেথডস অফ পার্সোনালিটি, এবার ইম্পর্ট্যান্ট অ্যাসেসমেন্ট মেথড গুলো কি কি সেগুলো চাওয়া হয়েছে, কাকে বলে বলবে এবং অবশ্যই তার এক্সাম্পল দেবে এখানে। হোয়াট ডু মিন বাই বিহেভিয়ারাল থিওরি, কাকে বলে একটা শর্টে চেয়েছে। ফুল ফাংশনিং ইন্ডিভিজুয়াল, তোমরা বুঝতে পারছো হিউম্যানিস্টিক থিওরি থেকে এসছে প্রশ্নটা। এই ধরনের প্রশ্নগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এবারে। ফুল ফাংশনিং ইন্ডিভিজুয়াল, আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কাকে বলে জেনে রাখবে হিউম্যানিস্টিক থিওরি থেকে। আচ্ছা, টার্ম সেলফ অ্যাকচুয়ালাইজেশন কাকে বলে, প্রজেক্টিভ টেকনিক কাকে বলে, রিলেশন বিটুইন সেলফ অ্যান্ড পার্সোনালিটি। এই যে সেলফ অ্যান্ড পার্সোনালিটির রিলেশন, এটা সরাসরি বইতে সেভাবে হয়তো নাও পেতে পারো, কিন্তু আমি বলে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট, কারণ সেলফ অ্যান্ড পার্সোনালিটি দুটো এইভাবে সম্পৃক্ত, একদম মানে অ্যাটাচড ব্যাপার, একটার উপর একটা ডিপেন্ডেন্ট। তো সেলফ অ্যান্ড পার্সোনালিটির রিলেশন লিখতে গেলে প্রথমে এদের ডিপেন্ডেন্সটা লিখবে এবং দুটো সংজ্ঞা অবশ্যই দেবে। এইভাবে দুটোর পারস্পরিক সম্পর্কটা বোঝাবে। আশা করি আমি যে টিপসটা দিলাম এভাবে তোমরা একটু প্রিপেয়ার করে নেবে আগেই। সরাসরি পরীক্ষার হলে লিখলে হয়তো পুরোটা ভালো নাও হতে পারে। আমার বক্তব্যটার উপর ভিত্তি করে পরীক্ষার হলে কিভাবে লিখবে সেটা বাড়িতে একটু প্র্যাকটিস করে নিও। আচ্ছা, প্রজেক্টিভ টেস্ট ভীষণ ইন্টারেস্টিং একটা পার্সোনালিটি ইভ্যালুয়েশন টেকনিক। প্রজেক্টিভ টেস্ট এতটা ইন্টারেস্টিং যে যাদের উপর নেওয়া হয় তারাও বেশ আশ্চর্য হয় বিষয়টা যদি জানে, আর না জানলে তো কথাই নেই, তাদের ব্যক্তিত্ব পুরোপুরি রিভিল করে আমাদের সামনে, অথচ তারা জানতে পারে না। তারা কোনো রকম নিজেকে লুকোনোর চেষ্টা করলেও তারা কিন্তু পেরে উঠবে না, তাদের ব্যক্তিত্ব পুরোপুরি আনকভার হবে। এই যে জায়গাটা, এই জায়গাটার জন্যই প্রজেক্টিভ টেকনিক ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং এবং তোমরাও ভালোবাসো আমি জানি করতে। কাকে বলে প্রত্যেকটা টেস্ট, এই যে অ্যাপারসেপশন, যে
টিএটি যেটা থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, তারপর রসক ইনব্লট টেস্ট, তারপর সেন্টেন্স কমপ্লিশন, এগুলো খুব ভালো করে তোমরা রেডি করে আসবে। যে কোনো একটা টেস্টের কোয়েশ্চেনের ডেসক্রিপশন, মানে একটা ডেসক্রিপশন কিন্তু গোটা আসতে পারে, আবার দুটোরও আসতে পারে। আইডিয়াল সেলফ, ট্রু সেলফ, এই জায়গাটা কিন্তু ভালো করে পড়বে, দুটোর ডিফারেন্স পড়বে, কাকে বলে পড়বে, এগুলো আসে। সেলফ রিপোর্ট ইনভেন্টরি কাকে বলে সেটা পড়বে। এবার আমি চলে এলাম 3 মার্কস থেকে, এবার চলে এলাম 6 মার্কসে। What are the characteristics of self? Discuss on different types of self. Describe different cognitive and behavioral aspects of self. এগুলো সব বড় বড় প্রশ্ন, বুঝতেই পারছো, ইলাবোরেটিভলি লিখতে হবে। যেটা একটা করে 3 নম্বরে এসেছে, এখানে 2টো করে বা 3টে করে আসবে। এক্সপ্লেইন, ডেসক্রাইব, অ্যানালিসিস, হ্যাঁ, রাইট ডাউন, মানে এগুলো পুরো একদম 6 মার্কসের কোয়েশ্চেনের জন্য শব্দ। দেখবে ভালো করে, কোয়েশ্চেনটা পড়বে এবং কোয়েশ্চেনটাকে প্রথমে মনের মধ্যে পরপর সেটা কিভাবে নামাবে তার একটা ফরম্যাট করে নেবে। 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে। এটা প্র্যাকটিস থাকলে কিন্তু পরীক্ষার হলে ভুল দিকে যাবে না, বা এটা তো জানতাম, এটা লেখা হলো না, এটা কিন্তু তোমাদের বলার আর জায়গা থাকবে না। পরে তোমরা কিন্তু খুব স্যাটিসফ্যাক্টরি একটা পরীক্ষা দিতে পারবে। তো এই জায়গাটা, এই 6 মার্কসের কোয়েশ্চেনের জন্য এটা বিশেষ করে দরকার যে আমরা পর তাহলে এভাবে নামাবো। সেটা প্ল্যানটা করতে গেলে জানতে হয় যে কিভাবে নামাতে হয়। তো সেই সম্পর্কেই আমি এতক্ষণ তোমাদের বলছি যে কোনো বিষয়টা যখনই 6 মার্কসের দিতে যাবে তখনই সেটা সম্পর্কে যা জানো সেটাকে ছোট ছোট করে তুলে দিতে চেষ্টা করবে। খুব টু দা পয়েন্টের বাইরে যেটা আমি বলিনি, মানে একদম যেটুকু চেয়েছে সেটুকু দিয়ে দিচ্ছি, ওটুকু তো বইতে ওইটুকুই আছে, কিন্তু সেটা লিখতে গেলে অন্য যে প্রসঙ্গগুলো তাকে সাপোর্ট করছে সেগুলো দিয়ে দিলে কিন্তু ক্ষতি কিছু হয় না যখন মার্কসটা থাকে 6 নম্বর। আমি বলছি না আউট অফ দ্য পয়েন্ট যেতে, আউট অফ দ্য বক্স যেতে, কিন্তু 6 মার্কসের কোয়েশ্চেন তোমরা যা জানো, তোমাদের এই যে জানাটা সারা বছরের, সেটার রিফ্লেকশন কিন্তু একমাত্র 6 মার্কসের কোয়েশ্চেনেই তোমরা সেটা ফুটিয়ে তুলতে পারবে। সেটা বুদ্ধি সহকারে ফুটিয়ে তুলতে হয়। মানে আমি বলেছি বলেই অন্ধের মতো আঁকা পাঁচতলা লিখবে সেটা নয়, এটা একটু মাথায় রাখবেন। দেখো এখানে অ্যাজ এ হোল ত্রিগুণা ত্রিদশা এসেছে। এবার আমি প্রশ্নটার মধ্যে চরক সংহিতা কথাটা উল্লেখ করেছি তাই, কিন্তু যদি আমি না উল্লেখ করতাম তোমরা কিন্তু অনেকেই করতেন। তাহলে এখানে এই যে চরক সংহিতার রেফারেন্সে এই দুটোকে কিভাবে এসছে সেটা নিশ্চয়ই লিখতে হবে। এইভাবে বিষয়টাকে বুঝতে হবে, সবসময় যে উল্লেখ থাকবে তা নয়, কিন্তু বুঝতে হয়। এটাও 6 মার্কসের কোয়েশ্চেন, এটা ধরে ধরে এসছে, শেলডনের ক্লাসিফিকেশন ধরে, হিপোক্রেটের, ইউং এর, এরকম আসতেই পারে, ফ্রাইডম্যান, রোজেনম্যান, মরিস, যেটা এবিসিডি টাইপ। হোয়াট আর দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রেটের যে সংলক্ষণের যে বৈশিষ্ট্যগুলো, 16টা যে সোর্স ট্রেট তার থেকে 8টা লিখতে বলা হয়েছে। ট্রেট থিওরি অফ পার্সোনালিটি অলপোর্টের অনুযায়ী, আইজেঙ্কের অনুযায়ী লিখতে বলা হয়েছে। এখানেও কিছু 6 মার্কসের কোয়েশ্চেন আছে, তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য যতটা সম্ভব কোয়েশ্চেন অ্যাড করেছি, খুব 2-4টে বাদ দিয়েছি সময়ের খাতিরে, সেগুলো মুখে বলে দিচ্ছি। এই কোয়েশ্চেনের বাইরে আশা করি তোমাদের পাবে না, আশা করা যায় যে এটাই তোমরা ভালো করে যদি পুরোটা প্রিপারেশন নিতে পারো তাহলে পরীক্ষা ভালো হবে। এক্সপ্লেইন ডিফারেন্ট স্ট্রাকচারাল পার্টস অফ মাইন্ড অ্যাকর্ডিং টু সাইকোঅ্যানালিটিক থিওরি। স্ট্রাকচারাল দিকটা মাইন্ডে, ফাংশনাল দিকটা, আবার ইগো সুপার ইগোর প্রিন্সিপালস গুলো তোমরা জানো, তিনটে প্রিন্সিপালে চলে, কোনোটা প্লেজার, কোনোটা রিয়ালিটি, এইগুলো লিখবে ডিটেলে। রিলেশন লিখবে। আচ্ছা, প্রত্যেকটাতে ডায়াগ্রাম দেবে, বড় হোক 6 নম্বর বা 4 নম্বর। ইউ শুড গিভ ডায়াগ্রাম অফ স্ট্রাকচার অফ মাইন্ড অ্যাকর্ডিং টু ফ্রয়েড, যে মাইন্ডের স্ট্রাকচারের যে ডায়াগ্রামটা সেটা অবশ্যই দেবে, চাপ না চাপ। হোয়াট আর দ্য ডিফেন্স মেকানিজমস ক্রিয়েটেড, এখানে সবকটা ডিফেন্স মেকানিজম চেয়েছে, বোঝাই যাচ্ছে, ছোট করে লিখবে, সবকটা লিখবে এবং এক্সাম্পল দেবে। এক্সপ্লেন, এখানে আবার 2টো চেয়েছে, দেখো 3টে চেয়েছে, 3টে ডিফেন্স মেকানিজম চেয়েছে, সেক্ষেত্রে তোমরা একটা বড় করে লেখার সুযোগ পাবে। কিন্তু এখানে যেহেতু সবকটা চেয়েছে, এই ধরনের প্রশ্ন এলে কিন্তু একদম শর্টে লিখবে,
এক্সাম্পল মাস্ট, ইউ শুড গিভ এক্সাম্পল। তোমরা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো ভালো করে। ফুল মার্কস পাবেই পাবে। এখানেও 6 নম্বরের প্রশ্ন, ইডিপাস ইলেকট্রা একসাথে এসছে, ক্রিটিসিজম গুলো চাওয়া হয়েছে, পার্সোনালিটি বিহেভিয়ারাল থিওরি অফ পার্সোনালিটি কি করে কাজ করেছে, বেসিক টিনার্স, ক্রিটিসিজম চেয়েছে। ক্রিটিসিজম আমি হিউম্যানিস্টিক থিওরি দিয়েছি, সব রকম থিওরিরই আসতে পারে। আমি সমস্ত এক ধরনের কোয়েশ্চেন গুলো দিইনি। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ সেলফ রিপোর্টিং মেজারমেন্ট, সেলফ রিপোর্টিং মেজারমেন্টের ডিসঅ্যাডভান্টেজ এসছে, সবকিছুরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ক্রিটিসিজম সব আসতে পারে, যে কোনো কিছুর যেগুলো রয়েছে বইতে। এগুলো 6 মার্কস এর কোয়েশ্চেন। প্রজেক্টিভ টেকনিক along with its advantages and disadvantages and suitable example. What is projective technique? দেখো এখানে কিন্তু পার্ট কোয়েশ্চেন এসেছে। আমি পার্ট কোয়েশ্চেন এখানে তোমাদের বেশি দিইনি, কিন্তু পার্ট কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। If you will get part question, then you should write down this question. কারণ এই পার্ট কোয়েশ্চেনে ফুল মার্কস অবধারিত থাকে যদি ঠিক লেখা যায়। যদি একটা 6 নম্বরের নিজস্ব বড় প্রশ্নে যদি বা 5, 5.5 দেবার একটা জায়গা তৈরি হয়, পার্ট কোয়েশ্চেন যদি প্রপারলি লেখো গুছিয়ে ফুল মার্কস পাওয়া যায়। তাই একটু যারা স্কোরার মানে স্কোরের দিকে যাদের ফোকাসটা থাকে তারা কিন্তু এটা মনে রাখবে। প্রত্যেকটা দেখো টেস্টের ভিভিড ডেসক্রিপশন এসছে 6 মার্কসে। আমি যেটা বলেছিলাম, ইঙ্ক ব্লট, ড্র এ পার্সন, সেন্টেন্স কমপ্লিশন প্রভৃতি। এরপর চলে এলাম মডেল কোয়েশ্চেন। মডেল কোয়েশ্চেনে তোমাদের যেটা কোয়েশ্চেন স্ট্রাকচারটা তোমাদের সামনে দেখিয়েছিলাম, সেই কোয়েশ্চেন স্ট্রাকচারটা অনুযায়ী একটা নমুনা প্রশ্নপত্র বা মডেল কোয়েশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তোমরা দেখো প্রশ্নগুলো এইভাবে ঠিক তোমরা পাবে। সেকশন এ তে একটা কোশ্চেন অ্যাটিটিউড, একটা কোশ্চেন হচ্ছে তোমাদের এটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এটা থেরাপি। তো এই যে থেরাপি, এই যে পুরো প্রত্যেকটা দেখবে 2টো থেকে তোমাদের একটা করে অ্যাটেন্ড করতে হবে, 2 নম্বরের 3টে। এটা সেকশন এ, এটা সেকশন বি। দেখো এখানেও 3টে প্রশ্ন, 6টা দেওয়া রয়েছে, প্রতি 2টো থেকে একটা চয়েস করতে হবে। এখানে দেখো 4টে সেকশন, 4টে 6টা 6টা, প্রতি 2টো থেকে একটা করে চয়েস করতে হবে। এবং যে চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেন যত নম্বরের যে সেই মার্কস ডিস্ট্রিবিউশন তোমাদের আমি দিয়ে দিয়েছি, সেখান থেকেই এই প্রশ্নটা করা হয়েছে। সেভাবে 4, 6, 2, 4, 3 এসবগুলো তোমাদের করা হয়েছে মডেল কোয়েশ্চেনে। তো মডেল কোয়েশ্চেনটার পর আমি চলে এলাম প্র্যাকটিক্যালের একটা আলোচনায়। যদিও প্র্যাকটিক্যাল তোমাদের হয়ে গেছে, তবুও প্র্যাকটিক্যাল সম্পর্কে অনেক রকম প্রশ্ন থেকেই যায়। তোমরা নতুন, তোমাদের জন্য প্র্যাকটিক্যাল গুলো নতুনই। তো 3টে প্র্যাকটিক্যাল আমি সম্পর্কে তোমাদের বলবো, এগুলো ছাড়া আরো আছে 2টো, সেগুলো অন্য ক্লাসে অন্য ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এই 3টে প্র্যাকটিক্যাল সম্পর্কে এক ঝলক দেখে নাও, কি কি হতে পারে, এর উপর প্রশ্ন কি আসতে পারে, বা এটা কিভাবে তোমরা কি করবে সেটা একটু দেখে নিই। তার আগে বলিনি, আমি প্রথমেই বলেছিলাম যে 35 মার্কস হচ্ছে সেম 4 এ তোমরা উত্তর দেবে, 35 মার্কস সেম 3 তে দিয়ে দিয়েছো, বাকি রয়েছে 30, সেই 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। সেই ভাগটা আমি একটু তোমাদের সামনে বলে দিই। 30 মার্কস এর মধ্যে 10 নম্বর প্রজেক্ট তোমরা সারা বছর করেছো, অলরেডি ইউ হ্যাভ ডান, এবং তোমার ওখানে জমাও দিয়ে দিয়েছো। অ্যান্ড নেক্সট হচ্ছে 20 মার্কস। এই 20 মার্কস আছে তোমাদের সামনে, থিওরির পরে হবে। 20 মার্কস এর মধ্যে 10 মার্কস হচ্ছে তোমরা যেটা বসে করবে প্র্যাকটিক্যাল এক্সামে, টিচারের সামনে, এক্সটার্নালের সামনে বসে করবে। এই যে প্র্যাকটিক্যাল এক্সামটা তোমরা করবে, ওখানে 10 মার্কস থাকবে। আর বাকি 10 মার্কস, 5 মার্কস হচ্ছে ভাইবা নেওয়া হবে তোমাদের উপরে, আর 5 মার্কস হবে তোমাদের যে সারা বছর ধরে যেটা করেছো ক্লাসে, সেই টিচার কারেকশন করেছেন এবং যেটা তোমরা শিখেছো, যে ডেটাগুলো তুলে সেই জায়গাটা হবে, সেই খাতাটা হবে 5 নম্বর। তাহলে 20 মার্কস তোমাদের আর বাকি আছে আমি জানি। 20 মার্কস মধ্যে থেকে 5টা যে প্র্যাকটিক্যাল তোমরা প্রিপেয়ার করছো, 5টা না 6টা, 2টো পার্সোনালিটি, 2টো ইন্টেলিজেন্স,
আর একটা হচ্ছে তোমাদের স্ট্রেসের ওপর। টোটাল 5টা তোমরা করছো। তার মধ্যে এই 3টেই আমি তোমাদের এখানে বলবো। এই 3টে কিন্তু তোমরা অলরেডি করেছো, আর যারাও করেছো তারা একটুখানি মিলিয়ে নাও, যারা করোনি এখনো তারাও দেখে নাও ভালো করে। এই 3টে ডক্টর রমানাথ কুন্ডুর এক্সট্রোভার্সন ইন্ট্রোভার্সন ইনভেন্টরি, ডক্টর রমানাথ কুন্ডুর নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি, ডিয়ারবন ফর্মবোর্ড ইন্টেলিজেন্স টেস্ট। তো ডক্টর রমানাথ কুন্ডু উনি হচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন বাঙালি মনোবিদ, যার জন্য আমরা গর্ব অনুভব করি। আমরা সরাসরি তার 2টো কোয়েশ্চেনিয়ার এইচএসএস সিলেবাসে পেয়েছি, তাকে আমাদের প্রথমেই জানাই শ্রদ্ধা। এবং এই ডক্টর রমানাথ কুন্ডুর 2টোই হচ্ছে ব্যক্তিত্ব সম্পর্কিত অভিক্ষা। 1976 সালে এটা তৈরি হয় এই অভিক্ষাটা, এবং সম্পূর্ণ ভারতীয় এবং ভারতীয় সাংস্কৃতিক সামাজিক প্রেক্ষাপটে এই অভিক্ষাটি উনি নির্মাণ করেছেন। 70টা স্টেটমেন্ট রয়েছে, তার রেসপেক্টে রেসপন্স দিতে হবে অভিক্ষার্থীকে। আচ্ছা, পুরো খাতাটা এইভাবে তৈরি হবে, এই জিনিসগুলো দেওয়া থাকবে তোমাদের এই প্র্যাকটিক্যালটির উপর। সেটা হচ্ছে সাধারণ সমস্যা, বিশেষ সমস্যা, মূলগত ধারণা, অভিক্ষার প্রয়োজনীয় বিবরণ, অভিক্ষকের হবে এটা অভিক্ষার্থীর প্রয়োজনীয় বিবরণ, প্রয়োজনীয় উপকরণ, অভিক্ষার বিবরণ, অভিক্ষা পদ্ধতি, সাবধানতা, অভিক্ষার্থীর প্রতি নির্দেশ, উপাত্ত, আদর্শ মান, ফলাফল, সিদ্ধান্ত। প্রত্যেকটা প্র্যাকটিক্যালেই ওই প্রোফর্মা আমরা ফলো করব। সাধারণ সমস্যা তো বলেই দিলাম, ওটা তো ব্যক্তিত্ব, যেটা বুদ্ধির হবে বুদ্ধির। আর যেটা বিশেষ সমস্যা সেটা হচ্ছে এক্স্যাক্টলি যে প্রবলেমটা তোমরা করছো সেটাই হচ্ছে বিশেষ সমস্যা। আর যেটা তোমরা মূলগত ধারণা লিখবে সেটা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, যেটা যে থিওরির উপর বেস করে প্র্যাকটিক্যালটা তৈরি হয়েছে। এখানে হচ্ছে অভিক্ষকের প্রয়োজনীয় বিবরণ, এটা একটা টাইপও হয়েছে। অভিক্ষকের প্রয়োজনীয় বিবরণ, যিনি পরীক্ষা নিচ্ছেন তার বিবরণ, নাম, তার শারীরিক অবস্থা, তার সবকিছু। অভিক্ষার্থীর প্রয়োজনীয় বিবরণ, যার উপর টেস্ট নেওয়া হচ্ছে, প্রয়োজনীয় উপকরণ কি কি নেওয়া হয়েছে, অভিক্ষার বিবরণ, অভিক্ষা কখন নেওয়া হচ্ছে, তার তারিখ কি, সময় কি, অভিক্ষা পদ্ধতি, পুরো অভিক্ষাটা কিভাবে পদ্ধতিতে নেওয়া হচ্ছে পুরো ডিটেল লিখতে হয়। অভিজ্ঞতা নিতে গেলে কি সাবধানতা নিতে হয়, অভিক্ষার্থীর প্রতি নির্দেশ, কি ইনস্ট্রাকশন দেওয়া হয় এক্স্যাক্টলি, কোট আনকোট সেটা দিতে হয় এখানে। এরপর যে ডেটাটা তুললে সেটা, যে স্কোরিং স্ট্যান্ডার্ড ধরে তোমরা উত্তরটা বা তার ইন্টারপ্রিটেশন করছো, সেই স্কোরিং স্ট্যান্ডার্ড, তার ইন্টারপ্রিটেশন, তার কনক্লুশন। তো এটা এই প্র্যাকটিক্যালটাতে আমরা এই রেসপন্স শিটটা ইউজ করছি। ব্লক এ বি সি ডি ই 5টা ব্লকের 5 রকম রেসপন্স করতে হয়। তোমরা জেনেছো হয়তো প্রশ্নপত্রের তেই থাকে 5টা রেসপন্সের প্যাটার্ন। এখানে 4টে করে অপশন ব্লক এতে একটা বেছে নিতে হয়, সেটা সেই পার্টিকুলার নাম্বারের অপশনের বক্সটাতে টিক করতে হয়। এখানেও তাই 5টা রেটিং থাকে, রেটিং পয়েন্ট, যেটা তুমি তোমার নিজের সঙ্গে মিলছে বাচ্চো সেই জায়গাটায় টিক করবে। এটাই হচ্ছে সেই রেটিং পয়েন্টের 3টের একটা। এটাও তাই, এখানে 5টা রেটিং পয়েন্ট, এই দুটোতে 3টে করে রেটিং পয়েন্ট। আর এটা ইয়েস নোর মধ্যে যেটা তোমরা বাঁচবে সেটাই টিক করতে হয়। এভাবে 5টা রেসপন্স দেওয়া হয়ে গেলে এর কতগুলো করে টিক করছো সেই টোটালটা লিখতে হয়। সেই টোটালটা লেখা হয়ে গেলে এইবার যখন স্কোরিং করবে চলে যেতে হবে স্কোরিং কির কাছে। যতগুলো করে টিক মার্কস ততগুলো করে স্কোর, মানে সেই অনুযায়ী স্কোরিং হবে। স্কোরটা এইখান থেকে তোমরা এটাতে বসাবে। যখন টোটাল স্কোরিং হয়ে গেল তখন তার একটা পুরো টোটাল তোমরা তৈরি করে ফেলবে, এবং সেটা যে ক্লাসিফিকেশনের সঙ্গে ম্যাচ করছে, তোমরা অন্তর্বৃত্ত না বহির্বৃত্ত তোমাদের অভিক্ষার্থী নাকি উপবৃত্ত, সেটা তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর এই অভিক্ষাটি, যেমনি করাও মানে ডেমনস্ট্রেট করাও সোজা, তেমনি অভিক্ষাটা দেওয়াটাও সোজা, এবং অভিক্ষাটার মধ্যে দিয়ে অনেক কিছু জানা যায়। এই অভিক্ষাটা এখানে এর থেকে কি প্রশ্ন আসতে পারে তার একটা গ্ল্যান্স আমি তোমাদের দিলাম। এছাড়াও আসতে পারে 2-3টে প্রশ্ন আসবে,
মোটামুটি এই ধরনের প্রশ্ন আসে, আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। কেআইআই পুরো কথা কি, এই অভিক্ষাটির নির্মাতাকে, ব্যক্তিত্বের একটি সংজ্ঞা দাও, অন্তর্বৃত্ত ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কাকে বলে, বহির্বৃত্ত ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কাকে বলে, সম্পাদনী অভিক্ষা কাকে বলে, অভিক্ষাটির আদর্শ মান কিভাবে বেরোবে তা বোঝাও, অভিক্ষাটি কিভাবে করলে তা বলো। দেখো এখানে একটা ভাইবা সম্পর্কে আমি বলি, শুধুমাত্র তোমরা টেস্টটা করে চলে এলে, টেস্টটা মোটামুটি করতে জানো, স্কোরিং করতে জানো, ভাইবা দিতে গেলে কিন্তু টেস্টটাকে যেমন ভালো করে জানা দরকার, টেস্টটা যে থিওরির উপর বেস করে হচ্ছে সেই থিওরিটাকে ভালো করে জানবে। অর্থাৎ পার্সোনালিটি চ্যাপ্টার খুব ভালো করে পড়বে, এক্ষেত্রে ভাইবা কিন্তু তার বাইরে আসবে না। এবং অভিজ্ঞতা সম্পর্কে ভালো করে জানবে, তার স্কোরিং প্রসিডিওর, হয়তো ডেটা তুলতে জানলে, কোনো মতো একটা ডেটা তুলে অনেকে করে কি জমা করে দেয়, তাতে কিন্তু একদমই মার্কস পায় না। ডেটাটা তোলার পর মেন হচ্ছে স্কোরিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন, দ্যাট প্রসিডিওর ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং এই প্রসিডিওরটা খুব ভালো করে জেনে আসবে, যেটা মুখেও বলতে পারবে, হয়তো করছো অনেকে জানা যায়, দেখা যায়, কিন্তু মুখে বলতে পারছে না, সেটা কিন্তু ভালো করে করবে। রমানাথ কুন্ডু নির্মিত, এটি এমন একটি প্রশ্নমালা, এটা আর একটা প্রশ্নমালা আমি চলে এলাম, যেটা হচ্ছে কেএনপিআই। কেআইআই হয়ে গেল, চলে এলাম কেএনপিআই এ। এটাও একটা মনোরোগমূলক একটা পরীক্ষা, এটাও ভারতীয় সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে হয়েছে, এটাও প্রশ্নমালা ভিত্তিক, সব প্রতিবেদনমূলক। এটাও এইভাবে তোমরা ফরম্যাটটা তৈরি করবে, আমি আগের বার বলে দিলাম, একইভাবে ফরম্যাট তৈরি করবে। এখানে রেসপন্স শিটটা আমি দিয়ে দিলাম, এই মনোরোগমূলক প্রশ্নমালা যেটা, সেটার রেসপন্স শিটটা হচ্ছে এইটা। এটা একটু ডিফারেন্ট, এটা একটু সহজও, এটা অত রকম কিছু না, একরকমই। ওই এই অপশন গুলো দেখো এখানে দেওয়া রয়েছে, এই যে ইয়েস নো ইউজুয়ালি বলতে কোন মার্কস গুলো, সেই মার্কস গুলো শুধু বসাতে হবে। 66টা স্টেটমেন্ট আছে, প্রত্যেকটা স্টেটমেন্টের এগেনস্টে। এরপর হচ্ছে আমি স্কোরিং কি দিয়ে দিলাম, ওই যে রেসপন্স গুলো বসিয়েছো ওটার পাশাপাশি স্কোরিং কি অনুযায়ী আমরা স্কোর দেব। এবং মৌখিক প্রশ্ন এর থেকে কি আসতে পারে সেটা দেখে নেব। মৌখিক প্রশ্নগুলো অনেকটা আগের বারের মতোই, কেআইআই যেরকম আমরা দেখেছি, কেএনপিআর এর পুরো কথা কি, কে তৈরি করেছেন, ব্যক্তিত্বের সংজ্ঞা, মনোরোগমূলক ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, অভিক্ষাটির আদর্শ মান কিভাবে করতে হয়, মানে কিভাবে স্কোরিং করতে হয়, কিভাবে টোটালটা করেছো, ব্যক্তিত্বের আরো দুটো প্রশ্নমালার নাম বলো, এই সমস্ত প্রশ্ন আসতে পারে তোমাদের সামনে। নেক্সট চলে যাচ্ছি লাস্ট প্র্যাকটিক্যালটায়, আমার এই ক্লাসের লাস্ট প্র্যাকটিক্যালটায় ডিয়ারবর্ন ফর্ম বোর্ড টেস্ট। এটা সম্পূর্ণ একটা বুদ্ধির অভিক্ষা। এই বুদ্ধির অভিজ্ঞতা হচ্ছে, আমি বলে দিই মুখে, এটা সবাই তোমরা দেখেছো এতদিনে হয়তো, একটা কাঠের তক্তা থাকে, তার উপর নানা রকম জ্যামিতিক আকার বিশিষ্ট গর্ত থাকে, যে গর্তগুলোর সাপেক্ষে কতগুলো টুকরো থাকে একই জ্যামিতিক আকার বিশিষ্ট কিন্তু ছোট বড়, সেগুলো এমন পারমুটেশন কম্বিনেশন করে দিতে হয় যাতে গর্তগুলো ফিল্ড হয় এবং তোমরা খুব ভালো করে তোমাদের কাছে কোনো কিছু পড়ে না থাকবে, কোনো টুকরো পড়ে থাকবে না, গর্তগুলো পুরোপুরি ফিল্ড হবে, এরকম একটা ব্যাপার করতে হয় এবং যত দ্রুত সম্ভব করতে হয়। 4টে সমস্যা থাকে ABCD, এটা ওই 4টে সমস্যা যেভাবে তোমাকে তোমার সামনে অভিক্ষক দেবেন বা তোমরা অভিক্ষার্থীকে যেভাবে দেবে, একটা আধা খামচা করে দিতে হয়, খানিকটা তৈরি করে বাকিটা ব্ল্যাঙ্ক রেখে বাকি টুকরোগুলোর সামনে ও এবার তুলে হোক, সেখান না তুলে হোক, ও যে টুকরোগুলো হাতে পেল সেগুলোর সাহায্যে এবং বাকি যেগুলো বসানো আছে সেগুলোর দ্বারা ওরা মানে সমাধানটা করবে অভিক্ষার্থীরা। তাহলে এক্ষেত্রেও আমরা কিন্তু একটা ইন্টেলিজেন্সের পাবো, সে কতটা দ্রুত করবে সেই সময়ের উপর একটা নাম্বার আছে, এবং কতটা কম টাচ করে সে করতে পারে এইটা দেখা হয়। যে মেয়ে বা যে ছেলে যতটা কম সময় এবং যতটা তাড়াতাড়ি কম টাচ করে বোর্ড, সে মানে কম বার উঠিয়ে নামিয়ে টুকরোগুলো ফিল আপ করতে পারে, ন্যাচারালি তার বুদ্ধিটা বেশি বলেই বেরোয়। এই ফরম্যাটে এই প্র্যাকটিক্যালটাও হবে, এই ফরম্যাটই পালন হবে। এর রেসপন্স শিটটা হচ্ছে এইটা, দেখো এখানে টুকরো চালনা, প্রত্যেকটা সমস্যার টুকরো চালনা আর সময়, এই দুটো তোমরা নোট ডাউন করবে যখন অভিক্ষার্থীর ওপর নেবে।
এই নম্বরগুলো আমরা পাবো এই স্কোরিং কিটা থেকে। এখানে দেখো দেওয়া আছে টুকরো চালনা স্কোর এ অনুযায়ী, বি অনুযায়ী, সি অনুযায়ী, ডি অনুযায়ী ক্রেডিটটা দেওয়া আছে। এই ক্রেডিট মার্কস ওইখানে টুকরো চালনার নম্বর অনুযায়ী দেবে এবং ওইখানে সময়ের নম্বর অনুযায়ী এই ক্রেডিট মার্কস গুলো পড়বে। তার টোটাল করবে, সেই টোটালটা দেখবে। এখানে ফলাফল সিদ্ধান্ত এভাবে লিখতে হয়। সেই টোটালটা এই রেঞ্জটার মধ্যে কতটা পড়েছে, সেই টোটালটা এই রেঞ্জের ওপরে পড়লো না নিচে পড়লো না মধ্যে পড়লো, তার উপর তোমার কনক্লুশন ডিপেন্ড করছে। যদি এই রেঞ্জের মধ্যে পড়ে তাহলে সে স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন, ওপরে পড়লে সে অধিক বুদ্ধি সম্পন্ন বা উচ্চ পর্যায়ের বুদ্ধি সম্পন্ন, আর নিচে পড়লে সে স্বাভাবিকের তুলনায় কম বুদ্ধি সম্পন্ন। এইভাবে তোমরা 3টে প্র্যাকটিক্যাল করে ফেলবে। এই 3টে প্র্যাকটিক্যালের ছাড়াও আর একটা আছে ইন্টেলিজেন্সের উপর, সেই আলেকজান্ডার পাসেলং এবং স্ট্রেসের উপর একটা যেটা আছে, সেই দুটো তোমরা অন্য ক্লাসে পাবে। এইখানে তোমাদের আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। খুব ভালো করে পরীক্ষা দেবে। আশা করি আমার এই ভিডিও ক্লাসটা তোমাদের জন্য যথেষ্ট উপকারে লাগবে। নতুন সিলেবাসের ছেলে মেয়েদের জন্য অনেক শুভাকাঙ্ক্ষা। আর একটা কথা যাওয়ার আগে বলে দিই, প্রত্যেকটা প্রশ্ন খুব মনোযোগ দিয়ে পড়বে। লিখে ফেলাটা বেশিক্ষণ লাগবে না, আমি জানি খুব বড় প্রশ্ন হয় না, কিন্তু মাথাটা বসিয়ে কাজ করবে উইথ ইউর ফুল অ্যাটেনশন অ্যান্ড পরিকল্পনাটা, তোমাদের যে প্ল্যান অফ আনসার যেটা, সেটা কিন্তু মাথার মধ্যে খুব তাড়াতাড়ি কষে ফেলবে। তাতে উত্তরটা দেওয়াটা আমার মনে হয় অনেক বেশি টাইমটাকে তোমরা অনেক বেশি ভালোভাবে কাজে লাগাতে পারবে। খুব ভালো করে প্রশ্ন পড়ে প্রশ্নের উত্তর দেবে। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে রইল। মনোবিদ্যার ছাত্রছাত্রীরা অনেক দূর এগিয়ে যাক। ভালো থেকো, বাই।